সুপ্রিয় বন্ধুরা, চলিতেছে সার্কাস। এটা দিয়েই শুরু করলাম আজকে। কারণ হলো বাংলাদেশে তো আগে বিপ্লব চলতেছিল অনেকদিন যাবৎ। এখন হঠাৎ করে একেবারে খুব সার্কাস শুরু হয়ে গেছে বাংলাদেশে এবং সার্কাসের মূল চরিত্র হলো এনসিপি। আর এনসিপি এই যে এনসিপি মানে তো আপনারা সবাই জানেন, আমরা তো জানি সবাই ন্যাশনাল আ সিটিজেন পার্টি। এটি তাদের সফলতা যে আসলে এত অল্প সময়ে তারা সকলের মুখে সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কিন্তু তারা তাদের সেই অবস্থানটুকুকে আসলে বুঝতে পারে নাই। বাংলাদেশের মানুষ তাদেরকে যে হৃদয়ে স্থান দিয়েছিল, বাংলাদেশের মানুষ তাদের পাশে যে থেকেছে, সেটি আসলেও তারা বুঝে নাই। বেশি উতলা হয়েছে, বেশি লোভ হয়ে গেছে। বেশি কি বলবো এটাকে উচ্চাভিলাষী আকাঙ্ক্ষাতে পরিণত হয়ে আজকে তারা সার্কাসে পরিণত হয়েছে। সে কারণেই আমার কাছে মনে হলো যে সার্কাস, চলিতেছে সার্কাস, নাটক কম করো প্রিয়। যে ডায়ালগটি বাংলাদেশে বিখ্যাত হয়েছিল, সেটি দিয়েই আজকে আমি শুরু করতে চাইবো আপনাদের সাথে এবং শেয়ার করতে চাইবো কি হচ্ছে। গতকালকেও আমি এটি নিয়ে কথা বলেছি। কিন্তু আজকে আমরা সেনা সদরের বক্তব্য পেয়েছি আপনারা দেখেছেন। যে নেত্র নিউজ সেনা সদরের বক্তব্যটি ছাপিয়েছে এবং সেটি আপনাদেরকে একটু ১ম এ জানাতে চাইবো। দেন আরো সার্কাস তখন কিভাবে জমে উঠলো সার্জিস প্লাস হলো ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি আবার অন্যদিকে হান্নান মাসুদ সবাই এখন এই সার্কাসে যুক্ত হয়েছে এবং এটি আসলে এনসিপিকে বাংলাদেশের মানুষের কাছে কিভাবে উপস্থাপন করবে সেটির এখন সময় এসছে। আমার মনে হয় মানুষ সেটি চিন্তা করবে। চলুন আমরা সার্কাসের ১ম অংশ সেনা সদরের বক্তব্য নেত্র নিউজ প্রকাশিত সেটি একটু দেখে আসি। আমার মনে হয় যে আপনারা দেখতে পাচ্ছেন, সেনা সদর হাসনাতের আ বক্তব্যের ব্যাপারে বলেছে যে, "হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর, অপরিপক্ক গল্পের সম্ভার।" নেত্র নিউজকে বলল সেনা সদর। এই যে আমি যদি একটু পড়ি, রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তাতে প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনীর সদর দপ্তর। সুইডেন ভিত্তিক নেত্র নিউজে এক প্রতিবেদনে এ প্রতিক্রিয়া জানানোর তথ্য প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার এই প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে সেনা সদরকে উদ্ধৃত করে বলা হয়েছে, হাসনাত আব্দুল্লাহর পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই অন্য কিছু নয়। গতকাল শুক্রবার হাসনাত আব্দুল্লাহ এক পোস্টে লেখেন, ১১ই মার্চ সময় দুপুর ২:৩০টায় কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনার পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী, শিরীন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আচ্ছা, আমি সহ আরো ২ জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়। ১১ই মার্চ দুপুর ২:৩০ আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়। আসেন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেয়া হয়েছে। তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি আ দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত ২ দিনে মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনৈতিক বয়ান দেয়া শুরু হয়ে গেছে। নেত্রী নিউজের প্রতিবেদনে বলা হয়, গতকাল নেত্রী নিউজকে দেয়া সেনা সদরের বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাস খুদ সেনা প্রধান ওয়াকারুজ্জামান সঙ্গেই ১১ই মার্চ বৈঠকটি হয়েছিল। তবে হাসনাত আব্দুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসন বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব দেওয়ার বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং হাসনাত আব্দুল্লাহও তাদের দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই ওই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে বলা হয়। এইটুকুই আপনাদের জন্য আমি এই খবরটা পড়ব এবং এটি আসলেও একেবারে রাগ-ঢাক না করে সেনা সদরের পক্ষ থেকে স্বীকার করে নেয়া হয়েছে এবং বলা হয়েছে যে কেন এই বৈঠকটি হয়েছিল? এই বৈঠকের বিষয়ে সেনা সদর জানিয়েছে যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সহ আরো ২-১ জন নেতা তারা আসলে খুবই আগ্রহী ছিল সেনা প্রধানের সাথে কথা বলার জন্য। তাদের এত আগ্রহ কেন? সেটিই কিন্তু এখন প্রশ্ন উঠেছে। এবং সরাসরি বলেছে তাদেরকে ডেকে নেওয়া হয়নি। তাদের আগ্রহে তারা অনেকদিন যাবতই সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলতে চেয়েছে বলে তাদের ওখানে গিয়েছে। সেই বৈঠকেই বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং আওয়ামী লীগের রিফাইন্ড প্রকল্প নিয়ে নয়, বরং বা ইনক্লুসিভ নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারে আওয়ামী লীগের একটি অংশ, সেই বিষয়ে হয়তো কথাবার্তা হয়েছে। কিন্তু তারা যেটি বলেছে সেটি সম্পূর্ণ মিথ্যা। সে কারণেই তার দাবিটাকে হাস্যকর এবং উদ্ভট হিসাবে দাবি করা হয়েছে। অন্যদিকে আপনারা দেখেছেন এই বক্তব্য আসার পরে সেনাবাহিনী
এবং বিশেষ করে বাংলাদেশের যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়েছে। ওয়াকারুজ্জামানের সাথে, সাথে বাংলাদেশের বড় দল জাতীয়তাবাদী দল বিএনপিকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে এবং সেটি যে একটি স্ট্যান্ডবাজি সেটি স্পষ্ট হয়েছে এখন সেনা সদরের বক্তব্য আসার পরে। পাশাপাশি সার্জিস আলম তাদের নিজেদের ভিতরেই যে এখন সেটা নিয়ে সংঘাত চলছে, দ্বন্দ্ব চলছে এবং বড় ধরনের ঝামেলা চলছে সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে। সার্জিস আলম বাধ্য হয়েছে আরেকটি আ স্ট্যাটাস দিতে। আপনারা সেই সার্জিস আলমের স্ট্যাটাসটাও আপনাদের সাথে একটুখানি শুনে আসি। তারপরে আমরা বলব আর কি চলছে সার্কাসের কি, কি অংশ। আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে কিছুটা দ্বিমত জানিয়ে সার্জিসের পোস্ট। শুধু কিছুটা না, ও সার্জিস আলম নিজে এইখানে স্বীকার করেছে যে লিখেছেন, "যেভাবে এই কথাগুলো ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি। বরং ফলে পরবর্তীতে যেকোনো স্টেক হোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা সংস্থার সংকটে পড়তে পারি।" এর মধ্যে সেনা সদর আ দপ্তরকে উদ্ধৃত করে সুইডেন ভিত্তিক নেত্র নিউজে এক প্রতিবেদনে বলা হয়েছে, হাসনাত আব্দুল্লাহর পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি অন্য কিছু নয়। তারপরে গতকাল শুক্রবার এই যা বলা হলো এটিকে আ যা বলছে সেদিন আমি সার্জিসের বক্তব্য যদি বলি, সেদিন আমি এবং হাসনাত সেনাপ্রধানের সাথে কথা বলতে কথা বলি। আমাদের সাথে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যের যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত কারণে তিনি যেতে পারেননি। ১ম এই স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি। বরং সেনা প্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো, তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা উত্তর আদান-প্রদান হতো। যেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা বড় কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন, "এনাফ ইজ এনাফ", তখন আমি সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করি, "আপনাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখেছেন কিনা?" সেনাপ্রধানের বক্তব্য তুলনামূলক স্ট্রেইট ফরওয়ার্ড এবং হার্শ মনে হচ্ছে। তিনি আমাকে বললেন, "তোমরা কি এ বিষয়ে সরাসরি কথা বলতে চাও?" আমি বললাম, "বলা যেতে পারে।" এরপর সেদিন সদরের সেনাপ্রধানের সাথে আমাদের সাক্ষাৎ হয়। সেনা ভবনে সেই রুমে আমরা ৩ জনই ছিলাম, সেনাপ্রধান হাসনাত এবং আমি। মানুষ হিসেবে যেকোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে একেকজন একেকভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে, ফেসবুকে লিখেছে, আমার ক্ষেত্রে কিছুটা দ্বিমত রয়েছে। আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো মনে করি। অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া ২ টি ভিন্ন বিষয়ের মধ্যে পার্থক্য আছে। হাসনাতের বক্তব্যের টপিকগুলো এসেছিল যেমন রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন, শিরীন শারমিন চৌধুরী, সোহেল তাজ এসব নিয়ে কথা হয়েছিল। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে, কি না হবে, আওয়ামী লীগ ইলেকশন না করলে কি ফিরে আসবে কিনা, আদৌ আসবে কিনা, এসব বিষয়ে কথা হয়েছিল। এসব সমীকরণে দেশের উপর কি প্রভাব পড়তে পারে, স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতার কোন পর্যায়ে দিতে পারে, সেসব বিষয় নিয়ে কথা বলা হয়েছে। কিন্তু যেই টোনে হাসনাত ফেসবুকে লেখা উপস্থাপন করা হয়েছে, আমি মনে করি কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না। এইটার ব্যাপারে আর বোধহয় কোন কিছু বলার প্রয়োজন নাই। যে কারণেই একেবারে স্পষ্টই যে এই যে সার্জিস আলম বাধ্য হয়েছে এই বিষয়টি প্রকাশ করতে এবং তাতে কিন্তু পুরো সংকটটি আরো ঘনীভূত হয়েছে। হাসনাত যে একটা ধান্দাবাজ, চালবাজ এবং সে কি অর্জন করতে চেয়েছে কিংবা তার কোন গুরুর দ্বারা সে মিসগাইডেড হয়েছে সেটি কিন্তু প্রমাণিত হয়ে গেছে। এবং সেটি আমি জানি না হাসনাতের কেরিয়ার কি হবে? বিশেষ করে এনসিপি কেই কিন্তু বিশাল বেকায়দায় ফেলছে। এবং অন্যদিকে হাস ওই যে আরেকজন আছে, কি যেন ওটাকে বলে? পাটোয়ারি? নাসিরুদ্দিন পাটোয়ারি, যেও কম নয়, যাকে তাকে যা ইচ্ছা তা ভাবে কথা বলে, সেও কিন্তু সেটির দ্বিমত পোষণ করেছে। কালকেই দেখেছেন সে নিজে সিলেটের ওই বক্তব্যে বলেছে যে, হাসনাতের যেভাবে ফেসবুকে প্রকাশ করেছে সেটি শিষ্টাচার বহির্ভূত। ওই ইফতার পার্টিতে কিন্তু ওইখানে আবার মারামারিও হয়েছে। আপনারা দেখেছেন হাউ-কাউ যে এনসিপি তে শুরু হইছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ! সার্কাস, সার্কাস আর সার্কাস ছাড়া আর কিছুই নয়। সারা বাংলাদেশের মানুষ এখন এই সার্কাস উদযাপন করছে। এদের দ্বারা কি হবে? যাক, ভালোই, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে। মানুষের কাছে এদের চরিত্র উন্মোচন হয়ে যাচ্ছে এবং সেনাবাহিনীর বা সেনা সদরের যে সমস্ত লোকরা এদেরকে এতটুকু উঠাইছে, একদম এই যে সার্জিসের কথায় তো এটা স্পষ্ট হলো যে এই জুলাই আগস্টের পর থেকে এখন পর্যন্ত তাদের সাথে সেনা সদরের যোগাযোগ রয়েছে সেনার অ্যাডভাইজার এর মাধ্যমে।
সেটিও বোধহয় তাদের ভাবার সময় এসছে। এই ধরনের ফালতুগুলাকে তারা কতটা কোন জায়গায় নিয়েছে? বান্দরকে গাছের উপর যে উঠতে চায়, তারপরে কি হয় এই গল্পগুলো আমরা সব জানি। তো এইগুলা আসলেও যেভাবে বাংলাদেশের মানুষ আমরা তাদেরকে উপরে ভাবছি, এদের মধ্যে যতটা কমিটমেন্ট আছে বলে মনে করেছি, এগুলোর কিছুই না। এগুলো সবগুলা ধান্দাবাজ, সবগুলা চালবাজ। এরা সব ক্ষমতাকে টার্গেট করে ওটা করতে চাচ্ছে। এখন আমার মনে হয় এই ক্যান্টনমেন্টেরও ভাবার সময় আসছে এগুলার সাথে ওরা যাবে কিনা। কারণ তারা ভিতরে ঘুটুঘুটু করার চেষ্টা করছে ওদেরকে দিয়ে। তারা বিএনপিকে এক্কে একেবারে কোণঠাসা করার চেষ্টা করছে যে কোনরকমভাবে আওয়ামী লীগকে তো তারা বের করছে। এখন কোনরকমভাবে যদি বিএনপিকে কোণঠাসা করে নির্বাচনটাকে এই আ ঠেকিয়ে দেওয়া যায়, হয়তো আরেকটি ১-১১ করার খায়েশ পূরণ হতে পারে। অথবা বিপ্লবী সরকার যেটা বলা হচ্ছে যে সমস্ত গুরুদের দ্বারা দীক্ষা নিয়েছে এই হাসনাত আব্দুল্লাহরা সেই গুরুদের আর নাম বললাম না। সেই গুরুরা মাধ্যমে একটা বিপ্লবী সরকার করে দেশকে সে আফগানিস্তানের মধ্যে বিপ্লবে চলতে যে খায়েশটা সেটি আর হবে বলে মনে হয় না। এদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যতদিন এই অন্তর্বর্তী সরকারে আছে, পুরো বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশের আস্থা রয়েছে। উনি অবশ্যই আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে। এই সমস্ত ধান্দাবাজগুলার মুখোশ উন্মোচন হয়ে যাবে। তখনই বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। সাহস এবং শক্তি থাকলে এই ধরনের ধান্দাবাজি, তালবাজি করার দরকার নাই। যারা নির্বাচনে আসো, গণতন্ত্রকে ইনস্টল করো, বাংলাদেশের মানুষের কাছে যাও, যেয়ে মানুষের কাছে ভোট চাও। বাংলাদেশের মানুষ যদি তোমাদেরকে মনে করে যে না তোমরা বাংলাদেশের দেশের পরিচালনার যোগ্য, বাংলাদেশের মানুষ ভোট দিবে। কিন্তু তোমাদের কাছে আমরা হাত জোড় করে বলতে চাই সার্কাস কম করো, নাটক কম করো প্রিয়। এবং এগুলাকে ক্ষান্ত করে রাজনীতির দিকে মনোনিবেশ করো। রাজনৈতিক দল তো করেছ। কিন্তু সেই রাজনৈতিক দলটাকে আর সার্কাসে পরিণত করার দরকার নাই। আমি জানি না আমি একটু হার্শলি কথা বললাম। আপনারা খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আপনাদের মতামত দিন। এই সার্কাসের কেমন লাগছে আপনাদের কাছে? ধন্যবাদ। ভালো থাকবেন।